প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। করোনার এই দুর্যোগকালীন সময়ে এই আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় ধাপের যে ক্লাসগুলোর ক্ষেত্রে আমরা দ্বিতীয় দিনে আজকে তোমাদের যে ক্লাসটি নিব এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। সেটি হচ্ছে গবাদি পশুর খাদ্য সম্পর্কে। লক্ষ্য করে একটি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের এই বিষয়টি গুরুত্বপূর্ণ, যেটি আমরা আজকে আলোচনা করব। গবাদি পশুর খাদ্য সম্পর্কে জানার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে পশু খাদ্য। পশুকে আমরা কোন ধরনের খাদ্য খাওয়াই এবং এই খাদ্যগুলো কী ধরনের এবং এই খাদ্যগুলো কীভাবে তৈরি করা হয় এবং কী পুষ্টি উপাদান রয়েছে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। লক্ষ্য করি আমরা যে কোনো ধরনের প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খাদ্য একটি অপরিহার্য উপাদান, যেটি ছাড়া কখনোই প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না। সেক্ষেত্রে এখানে পশুর জন্য আমরা খাদ্যের সম্পর্কে আলোচনা করব এবং খাদ্যের ক্ষেত্রে আমরা বলছি যে খাদ্য উপাদান বা পুষ্টি উপাদানগুলো যথাযথ পরিমাণে উপস্থিত থাকলে তবে সেই খাদ্য দ্বারা আমরা যে পারিবারিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে গবাদি পশু পালন করে সেখান থেকে দুধ মাংস উৎপাদন করতে চাই, তবে খাদ্য ভালো হলে তবে আমাদের এই উৎপাদন সঠিক মাত্রায় আমরা নিয়ে আসতে পারবো। এখানে লক্ষ্য করি গবাদি পশুর খাদ্যের ক্ষেত্রে আমরা যখন খাদ্য নির্বাচন করব, কোন ধরনের খাদ্যগুলো নির্বাচন করবো, এক্ষেত্রে আমরা সাধারণভাবে বলে থাকি কাঁচা সবুজ ঘাস, খড় এবং সেই সঙ্গে কিছু দানাদার খাদ্য এবং বিভিন্ন ধরনের ভিটামিন বা খনিজ উপাদান যেগুলো হচ্ছে খাদ্যের মধ্যে থাকে বা আমাদের পারিবারিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি বিভিন্ন ধরনের পশু উপযোগী খাদ্যগুলো আমরা নির্ধারণ করতে পারি। খাদ্যের ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে খাদ্য প্রয়োজন হচ্ছে প্রাণীর কোষকলার ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন এবং সেই সঙ্গে প্রাণীর বৃদ্ধির জন্য, বেঁচে থাকার জন্য এই খাদ্য উপাদানগুলোর কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এবং সেই সঙ্গে খাদ্যের এই উপাদানগুলো সঠিক মাত্রায় রয়েছে এমন খাদ্য কিন্তু পশুকে দিলে তবেই সেখান থেকে আমরা মাংস এবং দুধ সঠিক মাত্রায় উৎপাদন করতে পারবো। এখন লক্ষ্য করি আমরা যে গবাদি পশুর খাদ্যের ক্ষেত্রে আমরা পশু খাদ্যের কথা বলছি, যে পশুকে কোন ধরনের খাদ্য আমরা খাওয়াবো। এক্ষেত্রে পশুর খাদ্যগুলোকে আমরা 3 ভাগে বিভক্ত করছি। 3 ধরনের খাদ্যে আমরা বিভক্ত করছি। লক্ষ্য করি প্রথম যে খাদ্যটি রয়েছে আঁশযুক্ত খাদ্য। আঁশযুক্ত খাদ্য বা ফাইবার রয়েছে এমন খাদ্যগুলোর কথা আমরা বলতে পারি। আঁশযুক্ত খাদ্যগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত তাজা সবুজ ঘাসকে বোঝাতে পারি, অথবা আমরা শুকনো খড় যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ঘাসকে শুকিয়ে, অথবা আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদগুলোর ডাল জাতীয় শস্য বা যে কোনো লতানো উদ্ভিদগুলোকে শুকিয়ে শুকনো খড়, অথবা ধানের যে গাছের শুকনো অংশগুলিকে আমরা খড় বলছি, সেই খড় শুকনো খাদ্য এগুলো কিন্তু আঁশযুক্ত বা ফাইবারযুক্ত খাদ্য, এগুলো গবাদি পশুকে খাওয়াতে পারি। লক্ষ্য করি আমরা তাজা সবুজ ঘাসের যখন আমরা নির্বাচন করি, এই তাজা সবুজ ঘাসের ক্ষেত্রে সরাসরি আমরা বিভিন্ন ধরনের ঘাসগুলোকে নির্বাচন করতে পারি, যেগুলো তাজা এবং টাটকা অবস্থায় আমরা গবাদি পশুকে সরবরাহ করতে পারি। মাঠ থেকে সরাসরি এগুলোকে তুলে গবাদি পশুকে সরবরাহ করতে এক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘাসের কথা আমরা বলতে পারি। দুর্বা, গৈচা, আড়াই, এ ধরনের ঘাসগুলো, শ্যামা, এই ধরনের ঘাসগুলোর কথা আমরা বলতে পারি, যে ঘাসগুলো আমরা সহজে মাঠ থেকে সবুজ অবস্থায় এগুলোকে সংগ্রহ করে দেশি প্রজাতির এই ঘাসগুলো সংগ্রহ করে সরাসরি আমরা গবাদি পশুকে খাওয়াতে পারি। এরপরে লক্ষ্য যে তাজা সবুজ ঘাসের পাশাপাশি আমরা উন্নত ধরনের বিভিন্ন ধরনের ঘাস বা উদ্ভিদের পাতাগুলো যেগুলো হচ্ছে প্রক্রিয়াজাতকৃত খাবার তৈরি করে, যেমন হচ্ছে হে, সাইলেস, এ ধরনের খাবারগুলো প্রক্রিয়াজাতকৃত খাদ্য ঘাস দ্বারা তৈরি করে এই খাদ্যগুলো আমরা কিন্তু গবাদি পশুকে আঁশযুক্ত বা ফাইবারযুক্ত খাদ্য হিসেবে সরবরাহ করতে পারি। এক্ষেত্রে আমরা জানি যে হে তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘাসগুলোকে আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করে তবে গবাদি পশুকে সরবরাহ করতে পারি। আবার সাইলেজের ক্ষেত্রে আমরা উন্নত জাতের ঘাসগুলোকে, যেমন নেপিয়ার, পাড়া, জার্মান, কাউপি, এই ধরনের ঘাসগুলো আমরা রসালো অবস্থায় সাইলো পিটে বাইরে অবস্থায় সংরক্ষণ করে সেগুলো গবাদি পশুকে রসালো অবস্থায় খাওয়াতে পারি এবং এগুলো তাজা সবুজ ঘাসের মতোই উপকার পেতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের লতা বা গুণ জাতীয় উদ্ভিদ যেগুলো সরাসরি সবুজ অবস্থায় কিন্তু গবাদি পশুকে খাওয়ানো যায়। আবার আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ধরনের উদ্ভিদের মূল যেগুলো কিন্তু গবাদি পশুকে খাদ্য হিসেবে খাওয়া যাবে, যেমন বিভিন্ন আলু, মূলা, এই ধরনের খাদ্যগুলো কিন্তু আমরা গবাদি পশুকে খাওয়াই। এছাড়াও বিভিন্ন ধরনের কাঁচা সবুজ সবজি যেগুলো আমরা গবাদি পশুকে খাওয়াতে পারি, যেমন বাঁধাকপি, এই ধরনের সবজিগুলো আমরা গবাদি পশুকে খাওয়াচ্ছি পশু খাদ্য হিসেবে, যেগুলো তাজা এবং সবুজ অবস্থায়
খাওয়ানো হচ্ছে। এরপরে শুকনো খাদ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিশেষ করে খড়ের ক্ষেত্রে আমরা ধান গাছ শুকিয়ে সেটাকে খড় তৈরি করে অথবা বিভিন্ন ধরনের উন্নত জাতের ঘাসগুলোকে শুকিয়ে সেগুলো কিন্তু আমরা গবাদি পশুকে খাওয়াই। এবং খড় খাওয়ানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে খড় বা এই উদ্ভিদের অংশগুলো শুকিয়ে কিন্তু এই খড় তৈরি করা হয় এবং এগুলো গবাদি পশুকে আঁশযুক্ত বা ফাইবারযুক্ত খাদ্য হিসেবে সরবরাহ করা হচ্ছে। এরপরে যেটি রয়েছে দানাদার খাদ্যের ক্ষেত্রে, দানাদার খাদ্য এক্ষেত্রে আমরা শস্য দানা, বিভিন্ন ধরনের যে শস্য উৎপাদন, ধান, গম, ভুট্টা এই ধরনের শস্য দানাগুলো রয়েছে, এই শস্য দানাগুলো সরাসরি আমরা দানাগুলো ভেঙে সরাসরি আমরা গবাদি পশুকে পশু খাদ্য হিসেবে খাওয়াতে পারি। এছাড়াও শস্য দানার কিছু কিছু উপজাত রয়েছে, যেমন চালের গুঁড়া, গমের ভুসি, তারপরে ভুট্টা ভাঙা, এই ধরনের খাদ্যগুলো কিন্তু আমরা উপজাত খাদ্য হিসেবে এগুলো আমরা গবাদি পশুকে পশু খাদ্য হিসেবে খাওয়াতে পারি, দানাদার খাদ্য হিসেবে। এরপরে যেটি রয়েছে খৈল। খৈল হচ্ছে তেল বীজ উৎপাদনকারী শস্যগুলো, সেগুলো থেকে তেল নিষ্কাশনের পর যে উপজাত দ্রব্যটি থাকবে সেটিকে খৈল বলা হচ্ছে। এবং এই খৈল গবাদি পশুকে খাইয়ে কিন্তু আমাদের গবাদি পশুর পুষ্টির উপাদানগুলোর চাহিদা পূরণ করা সম্ভব। সেক্ষেত্রে খৈলও কিন্তু আমরা গবাদি পশুর দানাদার খাদ্য হিসেবে খাদ্যের চাহিদা পূরণ করতে পারি। এছাড়া রয়েছে প্রাণীজ উপাদান বা প্রাণীজ খাদ্যের ক্ষেত্রে আমরা শুটকি মাছের গুঁড়াকে ধরতে পারি। শুটকি মাছের গুঁড়ো যেগুলো প্রাণীজ খাদ্য বা যেটাকে আমরা ফিশ মিল বলছি, প্রাণীজ খাদ্য, এটিও কিন্তু গবাদি পশুকে আমরা খাওয়াতে পারি। এছাড়াও আমরা বলতে পারি বন মিল, সেটি কিন্তু প্রাণী থেকে আসে এবং এক্ষেত্রেও এটি গুঁড়ো করে বন মিল হিসেবে গবাদি পশুকে খাওয়াতে পারি, যেটি খনিজ উপাদানের চাহিদা পূরণের ক্ষেত্রে এটি কাজ করে। এছাড়াও রয়েছে খাদ্য অনুষঙ্গ, যেটি বলা হচ্ছে ভিটামিন ও খনিজ উপাদান। ভিটামিন ও খনিজ উপাদানের ক্ষেত্রে আমরা বলছি এগুলো কিন্তু প্রাণীদের খুব অল্প পরিমাণ প্রয়োজন হয়, কিন্তু অত্যাবশ্যকীয় এই উপাদানগুলো প্রাণীর জন্য বিভিন্ন কাজে প্রয়োজন হয়, যার কারণে এগুলো কিন্তু খাদ্যে আমরা গবাদি পশুর খাদ্যের সঙ্গে মিশিয়ে দিতে পারি। এক্ষেত্রে গবাদি পশুর এই খাদ্য অনুষঙ্গ ভিটামিন ও খনিজ উপাদানগুলোর ক্ষেত্রে কাঁচা সবুজ ঘাস বা উপাদানগুলো থেকে যে পরিমাণ পাই, তারপরেও আমরা খাদ্যের সুষম মাত্রায় নিয়ে আসার জন্য খাদ্যের সঙ্গে অল্প পরিমাণ আমরা এই ভিটামিন ও খনিজ উপাদানগুলো আলাদাভাবে প্রিমিক্স বা পূর্ব মিশ্রিত অবস্থায় কিন্তু আমরা দিতে পারি। এবং এগুলো বাজার প্রক্রিয়াজাতকৃত আলাদাভাবে প্যাকেটজাত প্রিমিক্স হিসেবে পাওয়া যায়। ভিটামিন ও খনিজ উপাদানগুলো প্রয়োজন অনুসারে আমরা গবাদি পশুর খাদ্যের সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে গবাদি পশুর পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতে পারি, যার কারণে খাদ্য অনুসরণ হিসেবে ভিটামিন ও খনিজ উপাদানগুলো আমরা প্রিমিক্স আকারে আমরা দিতে পারি। এছাড়াও হরমোন, বিভিন্ন ধরনের গবাদি পশুর ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন খাদ্যের সঙ্গে হরমোন মিশিয়ে দিয়ে তাদের শরীরের বা তাদের চাহিদা পূরণ করতে পারি এবং এগুলো কিন্তু খাদ্য অনুষঙ্গ হিসেবে খাদ্যের সঙ্গে আমরা মিশিয়ে খাদ্যের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতে পারি। এরপরে আমরা যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য সম্পর্কে আমরা সকলে জানি যে সুষম খাদ্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে সকল খাদ্যের মধ্যে পুষ্টি উপাদানগুলোর সবগুলোই আনুপাতিক হারে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। এখন এই পুষ্টি উপাদানগুলোর সবগুলো যেগুলো বলা হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা জানি যে আমরা 6টি পুষ্টি উপাদানের কথা জানি: আমিষ, শর্করা, স্নেহ পদার্থ বা তেল জাতীয় খাদ্য, সেই সঙ্গে হচ্ছে খনিজ, ভিটামিন এবং পানি। এই 6টি উপাদান উপস্থিত বা আনুপাতিক হারে যখন কোনো খাদ্যে বিদ্যমান থাকে সেক্ষেত্রে সেই খাদ্যকে আমরা সুষম খাদ্য বলতেছি। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সুষম খাদ্যের ক্ষেত্রে প্রথম উপাদানটি আমরা বললাম যে আমিষের কথা বলছি। যে এই আমিষ উপাদানের ক্ষেত্রে বলা যায় যে আমিষ এমন একটি উপাদান যেটি শরীরের জন্য অত্যাবশ্যক একটি পুষ্টি উপাদান, যেটি শরীরের দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনের জন্য, প্রাণীর ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনের জন্য অবশ্যই একটি প্রয়োজনীয় উপাদান, যেটি ছাড়া কখনোই প্রাণীর বৃদ্ধি সাধন হয় না। এই আমিষ উপাদানটি সাধারণত বলা যায় যে এটি জটিল জৈবিক এবং এটি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত এবং প্রাণীদের প্রায় 18% কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড বা আমিষ দ্বারা গঠিত এবং সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড দ্বারা এই আমিষ গঠিত হয় এবং এটি জটিল জৈবিক, যার কারণে এটি কাজও অনেক জটিল। এবং এক্ষেত্রে আমিষ উপাদানকে আমরা খাদ্যের মধ্যে পাবো বিভিন্ন ধরনের প্রাণীজ উৎস থেকে বা আমরা উদ্ভিজ উৎসের ক্ষেত্রে বলতে পারি ডাল জাতীয় শস্য, যেখানে উদ্ভিজ বা আমিষের প্রধান উৎস, এবং সেই সঙ্গে আমরা বিভিন্ন ধরনের কাঁচা সবুজ ঘাস এবং ধানের চালের গুঁড়া, গমের ভুসিতে কিন্তু সামান্য পরিমাণ এই আমিষ উপাদানটি পেয়ে থাকি। এরপরে যেটি রয়েছে সেটি
হচ্ছে এই শর্করার ক্ষেত্রে আমরা বলতে পারি শর্করা বা এটি দ্বিতীয় পুষ্টি উপাদান, যেটি আরেকটি নাম হচ্ছে শ্বেতসার বা কার্বোহাইড্রেট, CHO দ্বারা প্রকাশ করা হচ্ছে। এটি শর্করা বা কার্বোহাইড্রেট বলা হচ্ছে যেটিকে শ্বেতসার, এবং এই শর্করার ক্ষেত্রে বলা হচ্ছে যেটি শক্তি উৎপাদনের এবং তাপ উৎপাদন করে এবং দেহের অবশ্যই গঠনকে ঠিক রাখে এই শর্করা। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারাই কিন্তু এই শর্করা বা কার্বোহাইড্রেট গঠিত হয়, এবং এটি শরীরের জন্য অত্যাবশ্যক একটি পুষ্টি উপাদান, এবং এটি শরীরের শক্তির আধার হিসেবেও ধরা হয়ে থাকে। এবং এটি খাদ্যের বিভিন্ন অংশ থেকে গবাদি পশু আমরা যেগুলো সেক্ষেত্রে চালের গুঁড়ো, গমের ভুসি এবং সরাসরি দানাদার শস্যগুলো থেকে আমরা এই শর্করা পেয়ে থাকি, এবং গবাদি পশুর খাদ্যে এটি ব্যবহার করা হয়। এবং এই শক্তি উৎপাদনের ছাড়াও এটি তাপ উৎপাদন করে থাকে এবং শরীরের গঠনকে ঠিক রাখে। এছাড়া আমরা আরও একটি পুষ্টি উপাদান বলতে পারি যে স্নেহ বা তেল উৎপাদনকারী। এক্ষেত্রেও কিন্তু স্নেহ পদার্থ বা তেল স্নেহ পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি, লক্ষ্য করো এখানে স্নেহ পদার্থের ক্ষেত্রে আমরা বিভিন্ন তেল উৎপাদনকারী অংশগুলো থেকে আমরা এই স্নেহ পদার্থ বা চর্বি জাতীয় খাদ্যগুলো থেকে পেয়ে থাকি, সেই প্রাণীজ উৎস থেকে, বা আমরা বলতে পারি যে উদ্ভিজ উৎস থেকেও। এক্ষেত্রে সয়াবিন, মসুর, সয়াবিন, সেই সঙ্গে এখানে আমরা সরিষা, এ ধরনের উদ্ভিদগুলোর কথা যেগুলো থেকে আমরা তেল উৎপাদন বা তেল বা চর্বি পেয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণীজ ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে ফিশ মিলে আমরা তেল পেয়ে থাকি, এবং এগুলো কিন্তু গবাদি পশুর খাদ্যের উৎস, যেখানে স্নেহ পদার্থ পাওয়া যায়। এবং এই স্নেহ পদার্থ মূল যেটি কাজ সেটি হচ্ছে শক্তি উৎপাদন, এবং এটিকে শক্তি, তাপ উৎপাদন এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলোর কাজকে ত্বরান্বিত করে। এবং এটি ক্ষেত্রে বলা হচ্ছে স্নেহ পদার্থ শক্তি উৎপাদনকারী যন্ত্র হিসেবেও কিন্তু একে ধরা হয়ে থাকে, এবং এটি তাপ উৎপাদন করে এবং শরীরকে সচল রাখে, এবং বিভিন্ন ধরনের মেটাবলিজম বা অন্যান্য পুষ্টি উপাদানের কাজগুলোকে করতে সাহায্য করে। যার কারণে পুষ্টি উপাদানগুলোর মধ্যে স্নেহ পদার্থ একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি গবাদি পশুর জন্য অত্যাবশ্যকীয় এবং খাদ্যে এই পদার্থ থাকতে হবে। এরপরে যেটি রয়েছে খনিজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি খনিজ উপাদান বলা হয়ে থাকে যে বিশেষ করে প্রাণীর ক্ষেত্রে বলা হচ্ছে প্রায় অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান 30 থেকে 40টি খনিজ উপাদান, যেগুলো হচ্ছে প্রাণীর জন্য অত্যাবশ্যকীয়। এবং এর ক্ষেত্রে সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তারপর ক্লোরিন, তারপরে আমরা এই ধরনের সোডিয়াম, এই ধরনের উপাদানগুলোর কথা বলছি যে এই খনিজ উপাদানগুলো অত্যাবশ্যকীয় খনিজ উপাদান, যেগুলো শরীরের বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয়। বিশেষ করে শরীরের হাড় এবং দাঁত গঠনের জন্য খনিজ উপাদান অত্যাবশ্যকীয় উপাদান, এবং এটি ছাড়া হাড় এবং দাঁত মজবুত হয় না। এবং এক্ষেত্রে খনিজ উপাদানগুলো পাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাঁচা সবুজ ঘাসের, ফলমূলের খোসায় বা সবজির খোসায় কিন্তু এই খনিজ উপাদানগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, এবং এগুলো গবাদি পশুর খাদ্য হিসেবে আমরা খাওয়াতে পারি। এছাড়াও খনিজ উপাদানগুলো আমরা প্রিমিক্স হিসেবে, যেটা এর আগে বললাম খাদ্য অনুষঙ্গের ক্ষেত্রে আমরা বলছি যে প্রিমিক্স বা পূর্ব মিশ্র হিসেবেও কিন্তু খনিজ উপাদান আমরা দিতে পারি। এরপরে হচ্ছে ভিটামিনের ক্ষেত্রে লক্ষ্য করি, ভিটামিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ভিটামিনও কিন্তু প্রিমিক্স হিসেবে দেওয়া যায়, কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা সবুজ ঘাস এবং ফলমূলের মধ্যে কিন্তু এই ভিটামিন উপাদানটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এবং বিভিন্ন ধরনের ভিটামিন উৎস যেগুলো শরীরের বিভিন্ন কাজে লাগায়, বিশেষ করে রোগ প্রতিরোধ এবং সেই সঙ্গে শরীরের তাপ, এবং সেগুলো এটি কিন্তু সরাসরি নিজে কাজ করে না, কিন্তু অন্যকে কাজ করতে ত্বরান্বিত করে, যার কারণে এই ভিটামিন উপাদানটি কিন্তু শরীরের জন্য অত্যাবশ্যকীয়। এবং আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, এবং বিশেষ করে ভিটামিন এর অভাবে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং চোখ ফুলে ওঠায়, সেই সঙ্গে গবাদি পশুর ক্ষেত্রে এবং ভিটামিন ই প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়, এবং এর অনুপস্থিতিতে প্রজনন ক্ষমতা কমে, যার কারণে এই ধরনের পুষ্টিপ্রদান ভিটামিনগুলো গবাদি পশুকে দিতে হয়, যাতে তার প্রজনন ক্ষমতা, দুধ উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। এরপরে যেটি রয়েছে পানি সম্পর্কে আমরা বলতে পারি যে পানি এমন একটি উপাদান যেটি অন্যান্য পুষ্টি উপাদানগুলোর কাজকে সঠিক মাত্রায় নিয়ে যায়। বিশেষ করে খাদ্য যে আমরা খাচ্ছি, খাদ্যের মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার ক্ষেত্রে এই পানি একটি অত্যাবশ্যকীয় উপাদান, এবং পানি ছাড়া কখনো বিপাক ক্রিয়া সম্পন্ন হয় না। সেক্ষেত্রে এই পানি আমরা শরীরকে সচল রাখে এবং শরীরকে সতেজ রাখে, যার কারণে পানি কিন্তু পুষ্টি উপাদানগুলোর মধ্যে বা খাদ্য উপাদানগুলোর মধ্যে অবশ্যই দিতে হবে। এবং এক্ষেত্রে এই 6টি পুষ্টি উপাদান যখন খাদ্যের মধ্যে আনুপাতিক হারে বিদ্যমান থাকে, তবে সেই
আমরা সুষম খাদ্য বলছি। এরপরে প্রক্রিয়াজাতকৃত খাদ্য ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ধরনের খাদ্য প্রক্রিয়াজাতকৃত করে রেখে দিই, এই খাদ্যগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের খাদ্য, যেমন হচ্ছে খড় প্রক্রিয়াজাতকৃত খাদ্য, পশু খাদ্য হে এবং পশু খাদ্য সাইলেজ, এগুলো প্রক্রিয়াজাতকৃত খাদ্য। এবং এই খাদ্যগুলোর ক্ষেত্রে প্রথম যেটি আসি খড় প্রক্রিয়াজাতকৃত খাদ্য। আমরা জানি যে কোনো উদ্ভিদের বা এই সবুজ ঘাসের সেগুলোকে শুকিয়ে যখন রেখে দিই তখন সেগুলোকে আমরা বলছি যে খড় প্রক্রিয়াজাতকরণ। সেক্ষেত্রে এই খড় প্রক্রিয়াজাতকরণে রেখে দেওয়ার ক্ষেত্রে ইউএমএস বা ইউএমএস ও ইউরিয়া মিশ্রিত খড় দ্বারা আমরা এই দুই ধরনের খাদ্য প্রক্রিয়াজাতকৃত খাদ্য তৈরি করতে পারি। ইউএমএস এর অর্থ হচ্ছে ইউরিয়া মোলাসেস স্টোর। ইউরিয়া মোলাসেস স্টোর। ইউরিয়া মোলাসেস স্টোরের ক্ষেত্রে আমরা ইউরিয়ার সঙ্গে সেই সঙ্গে আমরা মোলাসেস বা ছোলা গুড় মিশিয়ে এবং সেই সঙ্গে স্ট্রো বা খড় যেটাকে বলা হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্রো বা এই ইউরিয়া সার মিশ্রিত ছোলা গুড় মিশিয়ে খড়কে এই গবাদি পশুকে খাওয়ানো হয়। এই ধরনের খাদ্যগুলো আমরা গবাদি পশুকে খাওয়াতে পারি এবং এক্ষেত্রে 20 কেজি খড়ের সঙ্গে 1 কেজি ইউরিয়া সার মিশিয়ে এবং সেই সঙ্গে 300 থেকে 400 গ্রাম ছোলা গুড় মিশিয়ে সেই খাদ্যটি তৈরি করা হয় এবং গবাদি পশুকে 2-3 দিনের মধ্যে এই খাদ্যটি খাওয়ানো যেতে পারে। এবং ইউএমএস খাদ্যটি গবাদি পশুর জন্য একটি ভালো প্রক্রিয়াজাতকৃত খাদ্য, যেটা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের আধিক্য থাকে এবং সহজে গবাদি পশুকে খাইয়ে তাকে মোটা তাজাকরণ এবং বিশেষ করে দুধ এবং মাংস উৎপাদনের জন্য এই খাদ্যটি গবাদি পশুর জন্য একটি ভালো খাদ্য। এরপর যেটি রয়েছে ইউরিয়া মিশ্রিত খাদ্য। খড়ের সঙ্গে আমরা ইউরিয়া পানিতে গুলিয়ে সেই পানি খড়ের মধ্যে মিশিয়ে দিয়ে সেটি আবার শুকিয়ে গবাদি পশুকে পরবর্তীতে খাওয়ানো হয়। এই খাদ্যটি বলা হচ্ছে ইউরিয়া মিশ্রিত খড়। এই ইউরিয়া মিশ্রিত খড় গবাদি পশুকে খাওয়ানোর ফলে আমরা লক্ষ্য করি যে বিশেষ করে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে এই খাদ্যটি খাওয়ানো হয় এবং এটি খাওয়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে গবাদি পশুর হজম শক্তিকে বৃদ্ধি করা। যেহেতু আমরা খড়ের সঙ্গে ইউরিয়া মিশ্রিত করছি, খড় হচ্ছে ফাইবার বা আঁশ এবং এই ফাইবার বা আঁশকে সহজে হজম করার জন্য এবং সেই সঙ্গে গবাদি পশুর খাদ্যের চাহিদা বৃদ্ধির জন্য, হজম শক্তি বৃদ্ধির জন্য এই ইউরিয়া মিশ্রিত খড় গবাদি পশুকে খাইয়ে গরু মোটা তাজাকরণ পদ্ধতির মাধ্যমে আমরা এই খাদ্য খাওয়াতে পারি। এরপর লক্ষ্য করি পশু খাদ্য হের ক্ষেত্রে। পশু খাদ্য হের এই ক্ষেত্রে আমরা বলতে পারি শুধুমাত্র খড়গুলোকে রোদে শুকিয়ে এই খেয়ে তৈরি করা হয় এবং এক্ষেত্রে 3 থেকে 4 দিন খড়গুলোকে কাঁচা সবুজ ঘাস অথবা বিভিন্ন ধরনের ঘাসকে আমরা রোদে শুকাতে পারি এবং এক্ষেত্রে 15% নিচে আর্দ্রতা নিয়ে এসে সেই ঘাসগুলোকে আমরা সংরক্ষণ করে রাখি পরবর্তী পর্যায়ে। বিশেষ করে প্রতিকূল আবহাওয়াগুলোতে এই খাদ্যগুলো গবাদি পশুকে সহজেই সরবরাহ করে আমরা এই খাদ্য গবাদি পশুকে খাওয়াতে পারি। এবং পশু খাদ্যের হে তৈরির ক্ষেত্রে এটি প্রক্রিয়াজাতকৃত খাদ্য, যেটা বলা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে যখন কাঁচা সবুজ ঘাস অনেক পরিমাণে থাকে কিন্তু পরবর্তী পর্যায়ে এটিকে খাওয়ানোর জন্য সংরক্ষণ করে রাখা হচ্ছে জন্য প্রক্রিয়াজাতকৃত খাদ্য পশু খাদ্য হে তৈরি করা হচ্ছে। এবং বিশেষ করে প্রতিকূল আবহাওয়া, ঝড় বৃষ্টি আবহাওয়া অথবা বর্ষাকালীন সময়ে এই হে গবাদি পশুর আবর্জিত খাদ্য হিসেবে আমরা খাওয়াতে পারি। এছাড়াও রয়েছে পশু খাদ্য সাইলেজের ক্ষেত্রে যে গবাদি পশু খাদ্য সাইলেজ বিভিন্ন ধরনের উন্নত জাতের ঘাস, যেমন নেপিয়ার, পাড়া, জার্মান, কাউপি, এ ধরনের ঘাসগুলো আমরা কেটে টুকরো করে সেগুলো সাইলো পিটে বায়ুগত অবস্থায় রসালো অবস্থায় যখন সংরক্ষণ করি সেই খাদ্যগুলোকে বলা হচ্ছে সাইলেজ। এবং এই রসালো অবস্থায় খাদ্য সংরক্ষণ করে গবাদি পশুকে সরবরাহ করার জন্য কাঁচা সবুজ ঘাসের পুষ্টি উপাদানের সমমান পুষ্টি উপাদান এই সাইলেজ থেকে পশু পেয়ে থাকে। এবং এই সাইলেজ তৈরির জন্য অবশ্যই সাইলো পিট তৈরি করা হয় এবং সাইলো পিট ভূগর্ভস্থ ভূমিস্থ দুইভাবেই তৈরি করা হয়ে থাকে। ভূগর্ভস্থ করার ক্ষেত্রে মাটি গর্ত করে সেখানে পলিথিন মিশিয়ে কাঁচা সবুজ ঘাসগুলোকে 1 মিটার কেটে সেগুলো আমরা সেই গর্তের মধ্যে প্রবেশ করে বায়ুগত অবস্থায় মাটি চাপা দিয়ে রেখে দেবো। 20 থেকে 25 দিন পর সেগুলো গবাদি পশুর খাদ্য, বিশাল খাদ্য হিসেবে সেগুলো খাওয়ার উপযোগী হয়। আর যদি ভূ উপরিস্থ আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা পাকা ওয়াল তৈরি করে সেখানে অবশ্যই বাইরেভাবে ঘাসগুলোকে চেপে রেখে তারপরে সেটা ভালোভাবে বাইরে করে তবে সেখানে আমরা সাইলেজ তৈরি করতে পারি। তো সাইলেজ এবং হে সেই সঙ্গে প্রক্রিয়াজাতকৃত খাদ্য, ইউএমএস, ইউরিয়া মিশ্রিত খাদ্য, এই খাদ্যগুলো আমরা গবাদি পশুর প্রক্রিয়াজাতকৃত আর জাতীয় খাদ্য হিসেবে গবাদি পশুকে সাধারণত গবাদি পশুর খাদ্যের চাহিদা পূরণ করতে পারি। তো লক্ষ্য করি আমরা আজকে যে বিষয়টি আমরা আলোচনা করলাম গবাদি পশুর খাদ্য সম্পর্কে, পশু খাদ্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এক্ষেত্রে আমাদের কি ভালোভাবে করতে হবে, পশু খাদ্য কাকে বলে, সেই সঙ্গে সুষম খাদ্য কাকে বলে এবং প্রক্রিয়াজাতকৃত খাদ্যগুলো কী কী, এগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।